প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা করব বৃত্তীয় গতি পর্ব 2। এখানে আমরা অভিকেন্দ্র ত্বরণ সম্পর্কে পড়ব এবং অভিকেন্দ্র ত্বরণের পরে আমরা অপকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে চলো জেনে নিই। মনে করো যে একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। কণাটির বেগের মান ভি স্থির আছে, অর্থাৎ কণাটি স্থির বেগে আর ব্যাসার্ধের স্থির মানের বেগ নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এখন কণাটি যখন এ বিন্দুতে থাকবে তখন কণাটির বেগের দিক হবে এই দিকে। কণাটি যখন বি বিন্দুতে পৌঁছাবে তখন কণাটির বেগের দিক হবে এই দিকে। অর্থাৎ বৃত্তীয় পথে ঘূর্ণমান কোনো কণার বেগের দিক হয় স্পর্শক বরাবর। এই বিন্দুতে বেগের দিক হবে স্পর্শক বরাবর। এটি বোঝা যাবে কি করে? যদি আমরা এরকম করি যে আঙুলে একটা দড়ি বেঁধে একটি ঢিলকে ঘোরাই এবং এভাবে আঙুলে দড়ি বেঁধে যদি একটি ঢিলকে ঘোরানো হয়, ঢিলটি যখন এই পজিশনে থাকবে তখন যদি সুতোটি ছেড়ে দেওয়া হয় তবে ঢিলটি সোজা বোর্ডের ভিতরের দিকে চলে যাবে। যদি ঢিলটি এই পজিশনে থাকে, অর্থাৎ যখন ঘুরতে ঘুরতে ঢিলটা এখানে আছে, দড়িটা ছেড়ে দিলে ঢিলটি এই দিকে চলে যাবে। যখন এখানে থাকবে ঢিল এই দিকে চলে আসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে বৃত্তাপথে যখন কোনো কণা ঘোরে তখন কোনো বিন্দুতে তার বেগ হয় ওই বৃত্তপথের স্পর্শক বরাবর। এখানে মনে রাখতে হবে বেগের মান স্থির, কিন্তু বেগের দিক স্থির নয়। প্রতি মুহূর্তে বেগের দিক পরিবর্তন হচ্ছে। যেহেতু বেগের মান স্থির, তাই কৌণিক বেগ ওমেগা সমান সমান ভি বাই আর। এই কৌণিক বেগের মানও স্থির হবে, কৌণিক বেগও স্থির হবে। তার কারণ ভি অর্থাৎ বেগের মান স্থির এবং বৃত্তপথের ব্যাসার্ধ আর স্থির, তাই কৌণিক বেগ হচ্ছে ধ্রুবক। এই রকম গতিকে বলা হয় সমবৃত্তীয় গতি। তো এই সমবৃত্তীয় গতির ক্ষেত্রে বেগের দিক অনবরত পরিবর্তিত হচ্ছে। এখন বেগের দিক পরিবর্তিত হচ্ছে কেন? আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলতে পারি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে এই বস্তুর বেগের মান এবং দিক পরিবর্তিত হবে না। বেগের মান স্থির আছে কিন্তু দিক পরিবর্তিত হচ্ছে, তার মানে বস্তুটির উপরে একটি বল প্রযুক্ত হচ্ছে। এই বলটি হয় বস্তুটি যে বৃত্তপথে ঘুরছে সেই বৃত্তের কেন্দ্রের দিকে। অর্থাৎ যখন কোনো বস্তু বৃত্তপথে ঘোরে তখন বস্তুর কেন্দ্রের দিকে একটি বল প্রযুক্ত হয়, যে বলটি ওই বস্তুকে বৃত্তপথে ঘুরতে বাধ্য করে। এই বলটিকে বলা হয় অভিকেন্দ্র বল। যেহেতু বস্তুটির উপরে কেন্দ্রের দিকে একটি বল প্রযুক্ত হচ্ছে, তাই আমরা বলতে পারি বস্তুটির কেন্দ্রের দিকে একটি ত্বরণ কাজ করে। অর্থাৎ বৃত্তপথে পরিভ্রমণরত কোনো বস্তুর কেন্দ্রের দিকে একটি ত্বরণ কাজ করে, সেই ত্বরণকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। তো আমরা এখানে সেই অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা নির্ণয় করব। তো মনে করো যে একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি সমদ্রুতিতে বৃত্তপথে ঘুরছে। কোনো একটি সময় কণাটি এ বিন্দুতে ছিল, কণাটির বেগের মান ভি, কণাটি কোনো একটি মুহূর্তে এ বিন্দুতে ছিল। খুব ক্ষুদ্র সময় টি সেকেন্ড পরে কণাটি বি বিন্দুতে পৌঁছালো। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর সময় খুব কম, তাই এ থেকে বি এর দূরত্বটা খুব কম, অর্থাৎ থিটা হবে খুব ক্ষুদ্র। তার মানে আমরা বলতে পারি যে একটি কণা টি সেকেন্ড সময়ে খুব ক্ষুদ্র কোণে বা একটি কণার খুব ক্ষুদ্র কৌণিক সরণ হলো টি সেকেন্ড সময় পরে, ফলে কণাটি এ থেকে বি বিন্দুতে পৌঁছালো। কণাটির বেগ ভি। যখন এ বিন্দুতে ছিল কণাটি তখন বেগ কাজ করবে এপি বরাবর। যখন কণাটি বি বিন্দুতে তখন বেগের দিক হবে বি কিউ বরাবর। এখন যখন কণাটি এ বিন্দুতে আছে, কণাটির বেগ এপি বরাবর, কণাটির কেন্দ্রের দিকে বেগ নেই, কেন্দ্রের দিকে বেগ 0, বেগটি হচ্ছে এপি বরাবর এবং সেই বেগের মান হলো ভি।
বি বিন্দুতে যখন কণা আছে সেই কণাটির বেগ বি কিউ বরাবর, বেগের মান ভি। তবে এই বেগ ভি কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটি কম্পোনেন্ট এপি এর সমান্তরাল দিকে বি আর বরাবর, আরেকটি কম্পোনেন্ট এও এর সমান্তরাল দিকে বিএস বরাবর। এই কোণটি থিটা হলে এই কোণটিও থিটা হবে। সুতরাং বেগের এই কম্পোনেন্টটির মান হবে ভি কস থিটা, আর এই কম্পোনেন্টটির মান হবে ভি সাইন থিটা। আরো একবার বলি, বি বিন্দুতে বেগকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করেছি, একটি বি আর বরাবর ভি কস থিটা, আরেকটি বিএস বরাবর ভি সাইন থিটা। মনে রাখতে হবে থিটা হচ্ছে ক্ষুদ্র সময়ে কৌণিক সরণ, যার মান খুব কম। এখন আমরা জানি থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান সমান থিটা হয়, এবং কস থিটা সমান সমান 1 হয়। থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান সমান থিটা এবং কস থিটা সমান সমান 1। তাহলে বি আর বরাবর যে উপাংশ ভি কস থিটা সমান সমান আমরা লিখতে পারি ভি ইন্টু 1 ইজ ইকুয়ালস টু ভি, এবং বিএস বরাবর বেগের যে উপাংশ ভি সাইন থিটা তাকে আমরা লিখতে পারি ভি ইন্টু সাইন থিটা অর্থাৎ থিটা ভি থিটা, ভি ইন্টু থিটা। আর একবার পরিষ্কার হওয়া যাক, এ বিন্দুতে কণাটি ভি বেগ নিয়ে চলছিল, বেগের দিক এপি বরাবর। কণাটি খুব ক্ষুদ্র সময়ে টি সেকেন্ড সময় পরে ক্ষুদ্র কৌণিক সরণ হলো, কণাটি বি বিন্দুতে পৌঁছালো। বি বিন্দুতে বেগকে দুটো উপাংশে ভাগ করলাম, একটি বি আর বরাবর যেটি বেরোলো ভি, আর একটি বিএস বরাবর যেটি বেরোলো ভি ইন্টু থিটা। বি আর বরাবর বেগের উপাংশ হলো ভি, এবং বিএস বরাবর বেগের উপাংশ হচ্ছে ভি ইন্টু থিটা। এখন এপি বরাবর প্রথমে বেগ কত ছিল? এপি বরাবর প্রাথমিক বেগ সমান সমান ভি। কণাটি প্রথমে এখানে ছিল, একটা প্রাথমিক অবস্থান, এবং বি বিন্দু হলো অন্তিম অবস্থান। সুতরাং এ বিন্দুর বেগ হবে প্রাথমিক বেগ, বি বিন্দুর বেগ হবে অন্তিম বেগ। তাহলে এপি বরাবর প্রাথমিক বেগ ছিল ভি, এপি বরাবর প্রাথমিক বেগ, অন্তিম বেগ ভি, অন্তিম বেগ সমান সমান ভি। তাহলে দেখো এপি বরাবর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, প্রাথমিক বেগ ছিল ভি, অন্তিম বেগ হলো ভি। যেহেতু এপি বরাবর কণাটির বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এপি বরাবর ত্বরণ শূন্য। কারণ আমরা জানি বেগের বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যেহেতু এখানে বেগের বৃদ্ধি হচ্ছে না, সুতরাং এপি বরাবর কোনো ত্বরণ কাজ করছে না। এবারে আসি কেন্দ্রের দিকে, কেন্দ্র অভিমুখী। কেন্দ্রের দিকে প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ অর্থাৎ এ বিন্দুতে বেগ, কেন্দ্রের দিকে এ বিন্দুতে বেগের কোনো উপাংশ ছিল না, সমগ্র বেগটাই ছিল এপি বরাবর। সুতরাং কেন্দ্রের দিকে প্রাথমিক বেগ ছিল 0। অন্তিম বেগ কত? অন্তিম বেগ কত হবে? দেখো আমি প্রথমেই বলেছি ক্ষুদ্র সময়ে খুব ক্ষুদ্র কৌণিক সরণ হয়েছে, অর্থাৎ এখানে ছবিতে বি বিন্দুটা অনেক দূরে দেখালেও বি বিন্দুটি আসলে এ বিন্দুর খুব কাছে অবস্থিত। বি বিন্দু এবং এ বিন্দু এর মধ্যে দূরত্ব খুবই কম।
খুব ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ এখানে যদি বি বিন্দু অবস্থিত হয়, থিতা খুব ক্ষুদ্র, আমরা বোঝার সুবিধার জন্য বি বিন্দুকে অনেক দূরে এঁকেছি। আসলে থিতার মান খুবই ক্ষুদ্র, 1 ডিগ্রিরও কম বলতে পারি। তো সেই থিতার মান যদি খুব ক্ষুদ্র হয়, এ এবং বি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত হবে, তখন ভেবে দেখো তো, তখন এই বিএস উপাংশটির দিক আসলে কোন দিকে হবে? বিএস উপাংশটির দিক আসলে হবে ও বিন্দুর দিকে বা কেন্দ্রের দিকে। আরো একবার দেখো, যখন কণাটি বি বিন্দুতে পৌঁছালো, তখন বি বিন্দুতে এই উপরের দিকে বিএস বরাবর বেগের উপাংশ ভি থিটা, কিন্তু থিটা খুব ক্ষুদ্র, অর্থাৎ বি বিন্দুটি এ বিন্দুর একেবারে কাছে অবস্থিত। বি বিন্দুটি যদি এ বিন্দুর একেবারে কাছে অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারি বিএস দিকটি আসলে ও বিন্দুর দিককে নির্দেশ করছে। সুতরাং বি বিন্দুতে এই কেন্দ্রের দিকে অন্তিম বেগ হলো ভি থিটা, অর্থাৎ কণাটি যখন বি বিন্দুতে পৌঁছালো, তখন কেন্দ্রের দিকে বেগ হচ্ছে ভি থিটা। তাহলে অন্তিম বেগ হলো ভি ইন্টু থিটা। সুতরাং কেন্দ্রের দিকে বেগের পরিবর্তন কত? কেন্দ্রের দিকে বেগের পরিবর্তন সমান সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ভি থিটা মাইনাস 0 ইজ ইকুয়ালস টু ভি থিটা। তাহলে কেন্দ্রের দিকে একটি বেগের পরিবর্তন হয়েছে। এই বেগের পরিবর্তনটা কত সময়ে হয়েছে? টি সেকেন্ড সময় হয়েছে। সুতরাং বেগের পরিবর্তনের হার, যাকে আমরা বলবো ত্বরণ, সেই ত্বরণের মান কত হবে? ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময় ইজ ইকুয়ালস টু ভি থিটা বাই টি। এখন থিটা বাই টি অর্থাৎ কৌণিক সরণের হার, যাকে বলা হয় কৌণিক বেগ ওমেগা, ভি ইন্টু ওমেগা ইজ ইকুয়ালস টু, আমরা জানি ভি সমান সমান আর ওমেগা, তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু ভি বাই আর, ওমেগা সমান ভি বাই আর বসালে হয় ভি স্কোয়ার বাই আর, বা আমরা যদি ওমেগার টার্মে রাখতে চাই, তাহলে ভি সমান আর ওমেগা, এই সমীকরণে ভি এর পরিবর্তে আর ওমেগা বসালে হয় আর ওমেগা স্কোয়ার। এটি হলো অভিকেন্দ্র ত্বরণ, কেন্দ্রের দিকে ত্বরণের রাশিমালা। তাহলে যদি কোনো বস্তু ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, তবে ওই কণাটির উপরে বা ওই বস্তুটির উপরে কেন্দ্রের দিকে একটি ত্বরণ কাজ করে, সেই ত্বরণের মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর বা আর ওমেগা স্কোয়ার। এই ত্বরণকেই বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। সুতরাং ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি কোনো বস্তু প্রদক্ষিণ করে, তবে তার অভিকেন্দ্র ত্বরণ হয় এ সমান সমান ভি স্কোয়ার বাই আর বা ইজ ইকুয়ালস টু আর ওমেগা স্কোয়ার। যেহেতু বস্তুটির কেন্দ্রের দিকে একটি ত্বরণ কাজ করছে, তাহলে নিশ্চয়ই কেন্দ্রের দিকে একটি বল কাজ করছে, যে বলকে আমরা বলবো অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কত হবে? অভিকেন্দ্র বল যদি বস্তুটির বা কণাটির ভর এম হয়, তাহলে আমরা বলতে পারি অভিকেন্দ্র বল এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, বা এম এর মান যদি আর ওমেগা স্কোয়ার বসাই, তাহলে এম আর ওমেগা স্কোয়ার। এই হলো আর ব্যাসার্ধের বৃত্তপথে এম ভরের একটি বস্তু যদি ভি সমদ্রুতিতে প্রদক্ষিণ করে, তবে ওই বস্তুটির উপরে ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের রাশিমালা। এখন আলোচনা করব অপকেন্দ্র প্রতিক্রিয়া বল নিয়ে। অপকেন্দ্র প্রতিক্রিয়া। তো দেখো, একটি ঢিলকে এভাবে দড়ি দিয়ে বেঁধে আঙুলের সাহায্যে ঘোরানো হচ্ছে। দড়ি দিয়ে বেঁধে আঙুলের সাহায্যে এভাবে একটি ঢিলকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ঢিলটির
ভি সমদ্রুতিতে ঘুরছে এবং বৃত্তপথের ব্যাসার্ধ আর। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে এই বস্তুটিকে বৃত্তপথে ঘোরানোর জন্য ওই বস্তুটির উপরে একটি বল প্রয়োগ করতে হবে, যে বলটি হচ্ছে অভিকেন্দ্র বল। অর্থাৎ ওই বস্তুটির উপরে যদি বল প্রয়োগ না হয়, যে মুহূর্তে দড়ি ছিঁড়ে যায় তখন তো বল প্রযুক্ত হয় না, তখন বস্তুটি সরলরেখা বরাবর চলতে শুরু করে। বস্তুটিকে বৃত্তপথে ঘোরানোর জন্য ওই আঙুলের সাহায্যে ওই বস্তুটির উপরে কেন্দ্রের দিকে একটি বল প্রয়োগ করতে হয়, যে বলটার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল, সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। আঙুলটি প্রয়োগ করছে বস্তুটির উপরে বা কণাটির উপরে। এখন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আঙুলটি যদি বস্তুটির উপরে এফ বল প্রয়োগ করে, বস্তুটিও আঙুলটির উপরে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। অর্থাৎ ওই বস্তুটি আঙুলটির উপরেও একটি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই বলটি হলো ওই অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া বল। এখানে লিখে দিই, এই বলটি হলো অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বল কে প্রয়োগ করছে? আঙুল বস্তুটির উপরে প্রয়োগ করে বস্তুটিকে বৃত্তপথে ঘোরাচ্ছে। তার ফলে ওই বস্তুটি আঙুলটির উপরে একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, যে বলটি আঙুলকে ওই বস্তুর দিকে টানছে। আমরা যদি আঙুলে দড়ি বেঁধে একটি বস্তুকে ঘোরাই, তাহলে আমরা ওই বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটি টান অনুভব করি। এই টানটি আসলে এই অপকেন্দ্র প্রতিক্রিয়া। অর্থাৎ বস্তুটি আঙুলটির উপরে বা যে অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তুটি ঘোরে, সেই অক্ষের উপরে একটি প্রতিক্রিয়া বল যুক্ত হয়। সেই প্রতিক্রিয়া বলকে বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া। অপকেন্দ্র প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া একটি অপকেন্দ্র প্রতিক্রিয়ার একটি খুব ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। দেখো, এই হলো আমাদের পৃথিবী। এই পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবীর চারিদিকে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে যদি চাঁদকে পৃথিবীর চারিদিকে ঘুরতে হয়, তবে একটি অভিকেন্দ্র বলের প্রয়োজন। এই অভিকেন্দ্র বল কোথা থেকে আসে না, পৃথিবী চাঁদকে যে মহাকর্ষ বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাই এখানে অভিকেন্দ্র বলের যোগান দেয়। অর্থাৎ এখানে যে মাধ্যাকর্ষণ বল, সেই মাধ্যাকর্ষণ বলটাই এখানে অভিকেন্দ্র বলের যোগান দেয়। এটাই হলো অভিকেন্দ্র বল, পৃথিবী চাঁদের উপর প্রয়োগ করছে। এই অভিকেন্দ্র বলের জন্য বা এই মাধ্যাকর্ষণ বলের জন্যই চাঁদটি পৃথিবীর চারিদিকে ঘুরছে। এবারে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল কি হবে? চাঁদটি পৃথিবীর উপরে একটি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে, যে বলটি হবে অপকেন্দ্র প্রতিক্রিয়া। নিশ্চয়ই এই অপকেন্দ্র প্রতিক্রিয়া বল আছে, এর উপস্থিতি আমরা কি করে বুঝতে পারি? এই অপকেন্দ্র প্রতিক্রিয়া বলের জন্য, অর্থাৎ চাঁদ পৃথিবীকেও টানছে যে বলে, সেই বলের জন্যই পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। সমুদ্রের জল ওই চাঁদের টানেই ফুলে ওঠে। অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ওই অভিকেন্দ্র বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল কাজ করে, যে বলটিকে বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া। অপকেন্দ্র প্রতিক্রিয়া। এখানে মনে রাখতে হবে যে অপকেন্দ্র প্রতিক্রিয়া এবং অভিকেন্দ্র বল কিন্তু একই বস্তুর উপরে কাজ করে না, এরা দুটি আলাদা বস্তুর উপরে কাজ করে। দেখো, অপকেন্দ্র বল এখানে কাজ করছে পৃথিবীর উপরে, কিন্তু অভিকেন্দ্র বল কাজ করছে চাঁদের উপরে। আর এই অপকেন্দ্র প্রতিক্রিয়া বল এটি একটি বাস্তব বল। এখন আর এক ধরনের বল নিয়ে আমরা আলোচনা করব, সেই বলটি হলো অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল নিয়ে এখন আলোচনা করব। এর আগে আলোচনা করেছি অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, তবে এখন আলোচনা করব অপকেন্দ্র বল। মনে রাখতে হবে, এই অপকেন্দ্র বল যেটা এখন আলোচনা করব, সেই অপকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা জিনিস। তবে অপকেন্দ্র বল পড়ার আগে আমাদেরকে রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র সম্পর্কে একটু জানতে হবে। এর আগে আমি নির্দেশতন্ত্র তোমাদের পড়িয়েছি, একমাত্রিক গতি যেখানে পড়িয়েছি সেখানে নির্দেশতন্ত্র সম্পর্কে বলেছি।
তো এখন এই নির্দেশতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আরেকটি অজড়ত্বীয়। নির্দেশতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সংক্ষেপে বলি, নির্দেশতন্ত্র বলতে আমরা সংক্ষেপে এমনটি বলতে পারি যে নির্দেশতন্ত্র বলতে আমরা একটা ফ্রেম অফ রেফারেন্স বা একটি কোঅর্ডিনেট সিস্টেমকে বোঝাই, যে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তুর ভেলোসিটি, কোনো বস্তুর অ্যাসেলারেশন, এই সমস্ত আমরা বিচার করি। তাহলে একটি কোঅর্ডিনেট সিস্টেম, যে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে এগুলো বিচার করি, সেটাকেই নির্দেশতন্ত্র। সংক্ষেপে বলতে গেলে এভাবে বলতে হয়। তো এই নির্দেশতন্ত্র আবার দু রকম হয়, জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যদি কোনো নির্দেশতন্ত্র স্থির থাকে কিংবা সমবেগে চলতে থাকে, স্থির অথবা সমবেগে গতিশীল, তবে তেমন নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন একটি উদাহরণ দিই, রাস্তার ধারে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আর রাস্তা দিয়ে একটি গাড়ি চলেছে। এই গাড়িটি ত্বরণ নিয়ে চলেছে, অর্থাৎ গাড়িটির বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন যদি রাস্তার ধারে যে লোকটি দাঁড়িয়ে আছে সেই লোকটি যদি গাড়িটিকে দেখে, তবে সেই লোকটির উপরে আমরা একটি কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করতে পারি, অর্থাৎ ওই লোকটি আমার এখন নির্দেশতন্ত্র হিসেবে কাজ করছে, লোকটি ওই গাড়িটিকে অবজার্ভ করছে। এখন দেখো এই নির্দেশতন্ত্রটি স্থির আছে, এখানে লোকটি যেহেতু দাঁড়িয়ে আছে, এই নির্দেশতন্ত্রটি স্থির আছে, অর্থাৎ এই লোকটির সাপেক্ষে গাড়িটির গতি যখন বিচার করব, তখন এই নির্দেশতন্ত্রটি হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কিন্তু এই গাড়িটির মধ্যে যে লোকটি বসে আছে, সেই লোকটি যখন এই ব্যাপারটাকে দেখবে, তখন কি হবে? সেই লোকটি যখন ব্যাপারটাকে দেখবে, তখন ওই লোকটির উপরে আমরা একটি নির্দেশতন্ত্র কল্পনা করতে হবে, এখন দেখো এই নির্দেশতন্ত্রটি ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ এই নির্দেশতন্ত্রটি হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যদি কোনো নির্দেশতন্ত্র স্থির বা সমবেগে থাকে, সেটি হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কোনো নির্দেশতন্ত্র যদি ত্বরণ নিয়ে চলে, তবে সেটি হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। মনে রাখতে হবে, নিউটনের গতিসূত্রগুলি এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রয়োগ করতে গেলে আমাদেরকে নতুন এক ধরনের বল কল্পনা করতে হয়। সেই বলকে বলা হয় অলিক বল বা সিউডো ফোর্স। অর্থাৎ যদি কোনো নির্দেশতন্ত্র ত্বরণ নিয়ে চলে, তবে সেই নির্দেশতন্ত্রে একটি কাল্পনিক বলের উদ্ভব হয়, যে বলটাকে বলা হয় সিউডো ফোর্স বা অলিক বল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে যদি একটি গাড়ি প্রচন্ড গতিতে বৃত্তপথে টার্ন নেয়, বৃত্তপথে বাঁক নেয়, তবে আমরা একটি বল অনুভব করি, যে বলটি হয় ওই বৃত্তপথে গাড়িটি যেদিকে বাঁক নিচ্ছে তার উল্টো দিকে। অর্থাৎ আমরা সিটে বসে আছি, এখন গাড়িটি যদি এদিকে বাঁক নেয়, তবে আমরা এদিকে হেলে পড়ি। এর কারণ কি? আমাদের উপরে বল প্রয়োগ করেছে কে? আমাদের উপরে ওই একটি অলিক বল বা অদৃশ্য বল কাজ করছে, যে বলটি হচ্ছে সিউডো ফোর্স। এটা বুঝতে পারবো কখন? আমরা যখন ওই গাড়ির সঙ্গে আমরা আছি, গাড়ির মধ্যে বসে আছি, যেহেতু গাড়িটি বৃত্তপথে বাঁক নিচ্ছে, তাহলে গাড়িটির একটি কেন্দ্রের দিকে ত্বরণ কাজ করছে। এখন আমরা যে নির্দেশতন্ত্রের মধ্যে বসে আছি, এই নির্দেশতন্ত্রটি একটি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, কারণ গাড়ি সহ আমরা বৃত্তপথে বাঁক নিচ্ছি, অর্থাৎ আমাদের একটি ত্বরণ আছে, যে ত্বরণটি এখানে অভিকেন্দ্র ত্বরণ, যার ফলে আমাদের উপরে একটি কাল্পনিক বল কাজ করছে, যে বলটি হচ্ছে সিউডো ফোর্স বা অলিক বল। এই বলের জন্যই আমরা গাড়িটি যেদিকে বাঁক নিচ্ছে তার বিপরীত দিকে হেলে পড়ছি। কিন্তু যে লোকটি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সেই লোকটি কিন্তু এই বলকে বুঝতে পারবে না, সেই লোকটি এই বলকে অনুভব করতে পারবে না। দেখো, এই গাড়িটি যখন ত্বরণ নিয়ে চলবে, তখন গাড়িতে বসা ভদ্রলোক সে পেছন দিকে হেলে পড়বে,
এই ঘটনাকে আমরা বাইরে বসে, আমরা যখন জড়ত্বীয় নির্দেশতন্ত্রে বসে থাকবো, তখন এই ঘটনাকে আমরা গতিজাড্য দিয়ে ব্যাখ্যা করতে পারি, স্থিতিজাড্য গতিজাড্য দিয়ে ব্যাখ্যা করতে পারি। কিন্তু এই গাড়িতে বসে যাত্রী সে নিজের উপরে যে বলটা অনুভব করবে, সেই বলটিকে সিউডো ফোর্স বা অলিক বল দিয়ে ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ যদি কোনো নির্দেশতন্ত্র ত্বরণ নিয়ে চলে, তবে সেই নির্দেশতন্ত্রে একটি অলিক বল বা সিউডো ফোর্স এর কল্পনা করতে হয়। এই বলটি কল্পনা করে তবে ওই নির্দেশতন্ত্রে বস্তুর গতিকে ব্যাখ্যা করা যায়। যেমন একটি উদাহরণ দিই। মনে করো একজন ব্যক্তি সে নাগরদোলায় উঠে ঘুরছে। একজন ব্যক্তি নাগরদোলায় বসে আছে, নাগরদোলায় বসে ঘুরছে। আর একজন ব্যক্তি সে মাটিতে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি নাগরদোলায় বসে আছে সে ওই নাগরদোলার সঙ্গে ঘুরছে, অর্থাৎ ওই ব্যক্তিটির একটি কেন্দ্রের অভিমুখে ত্বরণ কাজ করছে। সুতরাং এই বস্তুটির নির্দেশতন্ত্র বা এই ব্যক্তিটির নির্দেশতন্ত্র হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। কিন্তু যে ব্যক্তি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি যে নির্দেশতন্ত্রে আছে সেই নির্দেশতন্ত্রটি হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, এবং নাগরদোলায় ঘুরছে যে ব্যক্তি সেই ব্যক্তির নির্দেশতন্ত্রটি হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এখন মনে করো যে নাগরদোলায় বসে থাকা ব্যক্তির হাতে একটা পাথর ছিল। যখন ঘুরতে ঘুরতে যখন ব্যক্তিটি এখানে এসে পৌঁছেছে, তখন হাত থেকে পাথরটা ছেড়ে দিল। হাত থেকে পাথরটি ছেড়ে দিলে কোন দিকে যাবে? আমরা জানি যে বৃত্তপথে যদি কোনো বস্তু ঘোরে, কোনো একটি বিন্দুতে রিলিজ করলে বস্তুটি ব্যাসার্ধ বরাবর অগ্রসর হয়। অর্থাৎ এখান থেকে পাথরটা ছেড়ে দিলে পাথরটা স্পর্শক বরাবর এইদিকে উঠবে, উঠে অভিকর্ষের প্রভাবে আবার নিচে নামবে। এই ঘটনা যে ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে সেই দেখবে পাথরটি এভাবে উপরে উঠে নিচে নামলো। কিন্তু যে ব্যক্তি এই নাগরদোলায় বসে আছে সে কি দেখবে? সে তো দেখলো যে হাত থেকে পাথরটা ছেড়ে দিয়েছে। পাথরটি ছেড়ে দেওয়ার পর এই ব্যক্তি যখন এখানে এসে পৌঁছাবে, ব্যক্তিটি যখন ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছাবে, এই পাথরটি তখন এখানে এসে পৌঁছাবে। পাথরটি এখানে এসে পৌঁছাবে, ব্যক্তি এখানে এসে পৌঁছাবে। সুতরাং ওই ব্যক্তি দেখবে যে পাথরটি তার থেকে ওই বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর দূরে সরে যাচ্ছে। ব্যক্তিটি যখন এখানে এসে পৌঁছাবে তখন পাথরটি এখানে এসে পৌঁছাবে। পাথরের গতিপথ আসলে এইদিকে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই লোকটি দেখবে পাথরটি সবসময় তার ডান দিকে তার থেকে সোজা বেরিয়ে যাচ্ছে। লোকটি উপরে উঠছে, পাথরটি তার সঙ্গে সোজা বেরিয়ে যাচ্ছে। যেহেতু লোকটি নিজে দেখছে তাই লোকটি নিজের গতিকে এখন বুঝতে পারবে না। যেমনটি হয় ছোটবেলায় প্রায়ই হতো এটা, যে বাসে বসে থাকলে মনে হতো যেন আমরা স্থির আছি, গাছপালা পেছন দিকে সরে যাচ্ছে। তো এখানে লোকটি নিজের গতিকে অনুভব করতে পারবে না, মনে করবে নিজে চুপচাপ আছে, কিন্তু পাথরটি তার থেকে সোজা বেরিয়ে যাচ্ছে, বৃত্তপথে ব্যাসার্ধ বরাবর বেরিয়ে যাচ্ছে। তাহলে লোকটি থেকে পাথরটি সোজা বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে বসে থাকা ব্যক্তি খুব সহজেই বুঝতে পারবে যে পাথরটির একটি উপরের দিকে বেগ ছিল, ভেলোসিটি যেহেতু ঘুরছে, স্পর্শক বরাবর ভেলোসিটি ছিল, সেই ভেলোসিটির জন্য পাথরটি উপরে উঠছে, কিন্তু অভিকর্ষ ত্বরণ তাকে নিচের দিকে টানার ফলে তার বেগ কমতে কমতে অভিকর্ষ ত্বরণটাকে টেনে নিচের দিকে নামাচ্ছে। এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকা ব্যক্তি খুব সহজেই ব্যাখ্যা করতে পারবে। কিন্তু এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে বসে থাকা ব্যক্তি কি করে ব্যাখ্যা করবে? তার থেকে ঢিলটি সোজা বেরিয়ে যাচ্ছে, সে কি দেখবে যে ঢিলটি সোজা বেরিয়ে যাচ্ছে, এই বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর সোজা বেরিয়ে যাচ্ছে। এই ঘটনাকে কিভাবে ইনি ব্যাখ্যা করবে? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে বসে থাকা এই ব্যক্তি ব্যাখ্যা করতে গেলে তাকে ধরে নিতে হবে যে যখন বৃত্তাকার পথে ঘোরা হয় তখন বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটি বল কাজ করে, যে বলটাকে বলা হবে, যে বলটি হলো সিউডো ফোর্স বা অলিক বল। এই বলটির নাম এখানে আমরা দেব অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল অর্থাৎ বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘোরে তখন সেই বস্তুটির ওপর বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটি বল কাজ করে, যে বলকে বলা হয় অপকেন্দ্র বল। এটি একটি সিউডো ফোর্স বা অলিক বল,
জড়ত্বীয় নির্দেশতন্ত্রে এই বল একেবারেই বোঝা যাবে না বা এই বলের কোনো অস্তিত্ব থাকে না, তাই এই বলকে বলা হয় অলিক বল বা অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলের মান কত হবে? এই অপকেন্দ্র বল এইদিকে কাজ করছে এবং অভিকেন্দ্র বল কাজ করছে এইদিকে। এই দুটি বল সমান বলেই এই যে বসে আছে এই বস্তু, এই ব্যক্তিটি কোনো দিকে যাচ্ছে না, অর্থাৎ সিউডো বল অপকেন্দ্র বলের দিকেও যাচ্ছে না, অভিকেন্দ্র বলের দিকেও যাচ্ছে না। এই দুটি বলের মান যদি সমান না হতো, যদি অপকেন্দ্র বল বেশি হতো, লোকটি এদিকে চলে যেত, অভিকেন্দ্র বল বেশি হলে লোকটি এইদিকে চলে আসতো। দুটি বলের মান সমান বলে লোকটি সমদূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে পারছে। তাই অপকেন্দ্র এবং অভিকেন্দ্র বলের মান, দুটো বলের মানই mv²/r। তবে মনে রাখতে হবে অপকেন্দ্র বল একটি অলিক বল, এই বলটি শুধুমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। এই বলটিকে আমরা অনুভব করতে পারি, যখন গাড়ি বৃত্তাকার পথে বাঁক নেয় তখন আমাদের উপরে, আমরা ওই বৃত্তের পথে যেদিকে গাড়িটি বাঁক নিচ্ছে তার বিপরীত দিকে সিটে বসে হেলে পড়ি। যত বেশি দ্রুতিতে গাড়িটি বাঁক নেবে এই বলের মানও তত বেশি হবে, এবং যত কম ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নেবে এই অপকেন্দ্র বলের মান তত বেশি হবে।